সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের দিবা মিস। আজকে বায়োলজির অধ্যায় 13 জীবের পরিবেশ নিয়ে একটি ক্লাস আপলোড করছি তোমাদের সুবিধার জন্য। আগে বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় সাবধানে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিজেরা সাবধানে থাকবে, অন্যদেরকেও যত্ন নেবে এবং সবার জন্য প্রার্থনা করবে। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। জীবের পরিবেশ। আজকে এই অধ্যায় শুরু করার আগে প্রথমে আমরা একটা ভিডিও দেখব। কেমন লাগলো ভিডিওটি তোমাদের? আশা করি ভালো লাগলো। ভিডিওটিতে কি দেখলাম? উদ্ভিদের বিকাশ, তারপর প্রাণীর বিকাশ, উদ্ভিদ বিকাশ প্রাপ্ত হলো, তারপর উদ্ভিদকে খেয়ে প্রাণীরা বেঁচে থাকে সেটা দেখলাম। তারপর প্রাণীও দেখলে যে প্রজাপতিটা কিভাবে পাখা মেলে উড়ে গেল, উদ্ভিদের বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা গাছ তৈরি হলো, সেখান থেকে একসময় ফুল, তারপর ফল তৈরি হলো, সেই ফল আবার পোকামাকড় খাচ্ছে, বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছে, আবার প্রাণীরা, বড় বড় প্রাণীরা পোকামাকড় শিকার করে খাচ্ছে। তারপরে সবার লাস্টে দেখলে ছত্রাক, অ্যাগারিকাস, অর্থাৎ যারা এই জীব উপাদানগুলোকে, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়, তা দেখলে, ঠিক না? এই যে সব কিছুর সাথে সব কিছুর একটা সম্পর্ক, পরিবেশের জীবের উপাদানের সাথে জড় উপাদানের সম্পর্ক। যেমন এই স্লাইডে দেখো, একটি গাছ মাটি থেকে মিনারেল নিচ্ছে, অর্থাৎ খনিজ লবণ নিচ্ছে। বাহির থেকে কি নিচ্ছে? সূর্যালোক, তারপর অক্সিজেন শ্বসনের সময় নেয়, আবার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সালোক সংশ্লেষণের সময় নেয়। এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালো, খনিজ লবণ, এগুলো কিন্তু জড় উপাদান। মাটি জড় উপাদান, বাতাস জড় উপাদান। এই জড় উপাদানের সাথে জীবের যে আদান প্রদান, এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়াই ঘটে পুরো পৃথিবীব্যাপী বিভিন্ন অঞ্চলে। এই বিভিন্ন অঞ্চলের মিথস্ক্রিয়াকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উপাদানসমূহ, এটা তোমাদের পাঠ্যপুস্তকেরই ডায়াগ্রামটা আছে। 3টে উপাদানে: জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদানকে অজৈব বস্তু, জৈব বস্তুতে বিভক্ত করা হয়। ভৌত উপাদান, যেটাতে আবহাওয়া, জলবায়ুর উপাদান। জীব উপাদানে আছে উৎপাদক, যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যারা খাদ্য তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে। খাদক 4 ভাগে বিভক্ত। বিয়োজক, যারা উৎপাদক ও খাদককে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকে বিশ্লিষ্ট করে মাটির সাথে মিশিয়ে দেয়। জীব উপাদানের মধ্যে কি আছে দেখো, উদ্ভিদ আছে, তারপর প্রাণী আছে, আর বিয়োজক আছে, যা বা ডিকম্পোজার, যা উদ্ভিদ ও প্রাণীকে মাটির সাথে মিশিয়ে দেয়।
জড় উপাদানের মধ্যে পানি, মাটি, বাতাস, খনিজ লবণ, সূর্যালোক। জড় উপাদানের যে দুটা ভাগ তোমরা দেখেছিলে, একটি ছিল অজৈব উপাদান। অজৈব উপাদান কি? অজৈব উপাদান হচ্ছে যা জীব থেকে আসে না, অর্থাৎ জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, সেগুলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান। যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যত উপাদান আছে এগুলো সবই অজৈব উপাদান। জৈব উপাদান কি? উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয়, অর্থাৎ মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে যে উপাদানগুলো, বিয়োজকগুলো, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে মৃতদেহকে বিশ্লিষ্ট করে মাটির সাথে মিশিয়ে দেয়। মাটির সাথে যখন মিশিয়ে দেয় তখন এই মৃতদেহ থেকে জৈব উপাদানগুলো মাটিতে চলে যায়। এই যে মাটিতে মিশিয়ে দিচ্ছে যে উপাদানগুলো, এগুলোকে বলা হয় জৈব উপাদান। এগুলোকে সচরাচর হিউমাস বলা হয়। হিউমাসের উপাদানগুলোর মধ্যে কি আছে? ইউরিয়া, উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ। জৈব বস্তু কিন্তু মেয়েরা উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর। এর জন্য দেখবা চাষাবাদের ক্ষেত্রে অজৈব সারের থেকে জৈব সারটা বেশি দেওয়া হয়। ভৌত উপাদান আমি বলেছিলাম আবহাওয়া এবং জলবায়ু, বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, বাতাস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ইত্যাদি হচ্ছে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। এগুলো কিন্তু যে কোনো জায়গার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। স্বাভাবিক, যেখানে প্রচুর বৃষ্টিপাত হবে সেখানকার আবহাওয়া একরকম, সেখানকার জীব, উদ্ভিদ ও প্রাণী এক ধরনের হবে। যেখানে শুষ্ক, যেখানে মরুভূমি, বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানকার উদ্ভিদ ও প্রাণী আর এক রকম হবে। জীবজ উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক কি? যার সানলাইটের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। আর খাদক কি? যারা উৎপাদক, যারা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না, উৎপাদক খাবে। আবার ছোট প্রাণীকে বড় প্রাণী, অর্থাৎ যারা কনজিউম করে, খাদ্য হিসেবে গ্রহণ করে, নিজেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে না, তাদেরকে বলা হয় খাদক। বিয়োজক হচ্ছে এই উৎপাদক এবং খাদকের মৃতদেহকে যখন মাটিতে মিশিয়ে দেয় যারা, তাদেরকে বিয়োজক বলে। তাদের মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক উল্লেখযোগ্য। খাদকের আমরা দেখেছিলাম 4টা প্রকারভেদ। দেখো, তৃণভোজী, প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক হচ্ছে তারাই যারা তৃণভোজী, অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা ভক্ষণ করবে, যেরকম ছাগল, ঘাস ফড়িং, গরু, হরিণ ঘাস খায়, ঘাস ফড়িং ঘাস খাচ্ছে, তারপর জিরাফ, এগুলো হচ্ছে তৃণভোজী। দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক তারাই যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। ধরো ছাগল খাচ্ছে ঘাস, এক্সকিউজ মি, এই ছাগলকে যদি মানুষ ভক্ষণ করে তাহলে মানুষ এখানে হয়ে যাবে গৌণ খাদক। তারপরে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কি? যারা দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে। তারপরে সর্বোচ্চ স্তরের খাদক, যারা তৃতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে, যেরকম মানুষ, শকুন ইত্যাদি। ধাঙর বা স্ক্যাভেঞ্জার, এটা একটু জানার বিষয়, যারা মৃত বা নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকে, এতে করে পরিবেশ পরিষ্কার থাকে। অর্থাৎ পরিবেশের নোংরা, মৃতদেহ, ময়লা আবর্জনা যারা ভক্ষণ করে তাদেরকে ধাঙর বা স্ক্যাভেঞ্জার বলে। তোমাদের পাঠ্যপুস্তকে একটি আদর্শ বাস্তুতন্ত্র আছে, যেটা পুকুরের বাস্তুতন্ত্র। এখানেও ওই বাস্তুতন্ত্রের উপাদানগুলো আমরা একে একে খুঁজে পাবো, অর্থাৎ জড় উপাদান, জীব উপাদান, তারপর কয়েক স্তরের খাদক, উৎপাদক সবই দেখতে পাবো। এইখানে পুকুরের বাস্তুতন্ত্রে মেয়েরা জড় উপাদানগুলো কি? বিভিন্ন রকম জৈব এবং অজৈব পদার্থ, যেটা আমরা জেনেছিলাম। এটা পানি, তারপর সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা শ্বসনের মাধ্যমে এই মাছ ত্যাগ করবে সেটা, আবার অক্সিজেন গ্যাস তৈরি করবে, এই যে জলজ উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন গ্যাস তৈরি করবে সেটা, তারপর মাটিতে বিদ্যমান ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি, এই সবই হচ্ছে জড় উপাদান। আর সজীব বা জীব উপাদানগুলো কি? এই গাছ,
যেটা প্রডিউসার বা উৎপাদক, তারপর ছোট ছোট পোকা, জু প্লাঙ্কটন, এটা প্রথম স্তরের খাদক। তারপর এদেরকে যারা খাবে, জু প্লাঙ্কটনকে যারা খাবে তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের খাদক। আবার দ্বিতীয় স্তরের খাদককে যখন বড় মাছরা খাবে তখন সেটা তৃতীয় স্তরের খাদক। এবং মাটিতে এবং সর্বশেষে মাটিতে কি বিভিন্ন ধরনের বিয়োজক, যা মৃত মাছ বা মৃত উদ্ভিদকে পচিয়ে এই মাটির সাথে বা পানির সাথে মিশিয়ে দেয়। ঠিক আছে, এই গেল একটি আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র। এখন আমরা জানব খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এটা কি? আমরা জানি যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই যে খাদ্য তৈরি প্রক্রিয়ায় সূর্যালোকটা সবুজ উদ্ভিদে কিভাবে জমা থাকে? স্থিতিশক্তিরূপে, রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। সেটি যখন কোনো প্রাণী খায় সেই শক্তিটা তার দেহে স্থানান্তরিত হয়। অর্থাৎ সৌরশক্তিকে আবদ্ধ করার মতো শক্তি শুধুমাত্র সবুজ উদ্ভিদেই আছে, আর কারো নেই। অর্থাৎ যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে, এখানে উৎপাদক, এখানে 3টা খাদ্য শৃঙ্খল দেখানো যাচ্ছে। প্রথমে এখানে কর্ন, ভুট্টা উৎপাদক, এখানে গাজর উৎপাদক, এখানে ঘাস উৎপাদক। এখান থেকে শুরু হবে খাদ্য শক্তি, কারণ এখানেই সূর্যালোকটা স্থিতিশক্তিরূপে আবদ্ধ হয়েছে। যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, যখন এই কর্নটা খাচ্ছে এই ইঁদুর, তখন এখানকার খাদ্য শক্তিটাই ইঁদুরে স্থানান্তরিত হবে। ইঁদুরকে যখন প্যাঁচা খাবে তখন এই খাদ্য শক্তিটা প্যাঁচার মধ্যে স্থানান্তরিত হবে। এই জন্য বলা হয় যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয় তখন সেই প্রবাহকে একসাথে খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল, ইংরেজিতে ফুড চেইন বলে। ফুড চেইন, ছাত্রীরা ফুড চেইনের প্রকারভেদ আমরা জানব। 3 ধরনের ফুড চেইন আছে। 1 নাম্বারটা কি? শিকারজীবী। শিকারজীবীটা কি? যারা শিকার করে বেঁচে থাকে, যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদকের আকার সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে ওপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলো শিকার করে খায়। এরূপ শিকলকে বলা হয় শিকারজীবী। স্বাভাবিক, প্রথম স্তরের খাদকরা ছোট হলেই তো দ্বিতীয় স্তরের খাদকরা তাদেরকে শিকার করতে পারবে। ছোট জিনিস নিশ্চয়ই বড় জিনিসকে শিকার করতে পারে না। বড় আকারের প্রাণী ছোট আকারের প্রাণীকে শিকার করতে পারে। সেটাই হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খলটা কি? পরজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে যা অন্যের উপর নির্ভরশীল। পরজীবী উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। একটা পোষক দেহ থেকে সে খাদ্য গ্রহণ করবে। কোনো কোনো ক্ষেত্রে একটি পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবীও তার খাদ্যের জন্য নির্ভরশীল হতে পারে। এক্ষেত্রে কিন্তু খাদ্য শিকলের প্রথম ধাপে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। পরজীবী খাদ্য শৃঙ্খল যেহেতু অন্যের ওপর নির্ভরশীল, এটা অনেক সময় প্রাণী থেকেও শুরু হয়, কারণ প্রাণীটা পোষক দেহ হিসেবে বেশি কাজ করে। ঠিক আছে, আমরা পরে আরেকটা স্লাইডে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ যখন জানবো তখন আরেকটু পরিষ্কার হব। এখানে যেহেতু সবুজ উদ্ভিদ থেকে তৈরি হয় না, তাই পরজীবী খাদ্য শৃঙ্খলকে অসম্পূর্ণ বলে। আরেকটি হচ্ছে মৃতজীবী, নামের সাথে মিল, যে মৃত জিনিস থেকে যদি খাদ্য শৃঙ্খলটা শুরু হয়, অর্থাৎ মৃতদেহ থেকে যদি পুষ্টি নিয়ে খাদ্য শৃঙ্খলটা শুরু হবে, কোনো সবুজ উদ্ভিদ বা উৎপাদক থেকে না, সেটি হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এটিও যেহেতু সবুজ উদ্ভিদ থেকে তৈরি হয় না শৃঙ্খলটা, তো এটিও একটি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। দেখো শিকারজীবী খাদ্য শৃঙ্খলে সানলাইটটা এখানে আসছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই ঘাস খাচ্ছে ঘাস ফড়িং খেয়ে তার থেকে বড় আকারের ব্যাঙকে খাচ্ছে বড় সাপকে খাচ্ছে শকুন। তাহলে এটা কিন্তু শিকার করেই খাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে বড় আকারের প্রাণী। তো এটি শিকারজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইন। পরজীবী খাদ্য শৃঙ্খল, দেখো ছবিতে কি দেখছো, একটি মশা মানুষকে কামড়াচ্ছে। তাহলে মশা কি করছে? মানুষের এটা পোষক দেহ থেকে এখান থেকে ব্লাড নিচ্ছে। ব্লাডটা কিন্তু তার নিজের জন্য না, তার ভেতরে যে ডিম আছে সে ডিমকে পুষ্টি দেওয়ার জন্য সে রক্তটা নিচ্ছে। এবং এই মশাটা যদি এডিস মশা হয়, যদিও এখানে এডিস মশার মতো না, সাদা কালো না, ধরো কোনো রোগবাহী মশা, সেই এডিস মশার ভিতরে যদি ধরো ডেঙ্গু ভাইরাস থাকে না, তাহলে যদি এটা এডিস মশা হতো তাহলে এখানে মানুষ দিয়ে শুরু হতো খাদ্য শৃঙ্খলা। মানুষ থেকে সে
রক্তটা নিচ্ছে, অর্থাৎ মশা খাচ্ছে, সেই মশার ভেতরে আবার আরেকটা প্রাণী পালিত হচ্ছে। সেটা কি? একটি অণুজীব, যেটা ডেঙ্গু ভাইরাস। এটা কিন্তু পরজীবী, কারণ সেটা আরেকটা জীব দেহ থেকে প্রথম শৃঙ্খলটা শুরু হয়েছে, সেখান থেকে পুষ্টি নিচ্ছে, রক্তটা শোষণ করছে, অর্থাৎ এটা পরজীবী খাদ্য শৃঙ্খল। মৃতজীবী খাদ্য শৃঙ্খল দেখো, এটা একটা মৃত পাতাকে খাচ্ছে পোকা, সেই পোকাকে আবার একটি পাখি খাচ্ছে। এখানে কোনো সবুজ উদ্ভিদ না, অর্থাৎ এটা ডেড লিভস বা মৃত পাতা, যেটা মৃত দেহ থেকে যদি হয় তাহলে সেটা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল জানলাম 3 ধরনের, এবং মৃতজীবী আর পরজীবী দুটোই কিন্তু ছাত্রীরা অসম্পূর্ণ হবে, কারণ এগুলো সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়নি। এখন দেখো খাদ্য জাল আসলে কি? অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টি। কেন এরকম জালের মতো হয়? যেমন একটি খাদক কি শুধু একটি শৃঙ্খলাই থাকবে? একাধিক শৃঙ্খলে থাকতে পারে। কেন? কারণ একটি খাদক তো একাধিক ধরনের খাবার খেতে পারে। ধরো এখানে মানুষের কথাই ধরো, মানুষ একাধারে শাকসবজিও খায়। যখন মানুষ শাকসবজি খায় তখন মানুষ প্রথম স্তরের খাদক হয়ে যায়। যখন মানুষ মাটন বা বিফ খায়, অর্থাৎ ছাগল খাচ্ছে, কেউ গরু খাচ্ছে, তখন কিন্তু মানুষ দ্বিতীয় স্তরে খাদক হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে একই প্রাণী যখন একাধিক খাদকে থাকে তখন কিন্তু একটি জাল তৈরি হতে পারে। তারপর ছবিতে দেখো, এই যে সবুজ উদ্ভিদকে ঘাস খাচ্ছে, ঘাসকে আবার ইঁদুরও খায়, ঘাসকে আবার ব্যাঙও খায়, তারপর ইঁদুরকেও সাপ খায়, ব্যাঙকেও সাপ খায়, ঠিক আছে? মানে একই প্রাণী অনেক খাবার খেতে পারে। তো যখন এটাকে একসাথে এরকম অ্যারো চিহ্ন দিয়ে তুমি লিখবে তখন এটা একটি জালের মতো দেখাবে, আর তখন সেটাকে বলা হয় ফুড ওয়েব বা খাদ্য জাল। অর্থাৎ খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টি। এরকম প্রশ্নে আসে, একটি এত বড়টা না দিলেও ছোট একটি খাদ্য জাল দিয়ে বলবে এখানে সর্বোচ্চ কয়টি খাদ্য শৃঙ্খল হতে পারে। অবজেক্টিভ প্রশ্নে এরকম কিন্তু প্রশ্ন আসে। এখন আমরা দেখব বাস্তুতন্ত্রের পুষ্টি সরবরাহ। আমরা সবই কিন্তু পড়ছি বাস্তুতন্ত্র নিয়ে, অর্থাৎ ইকোসিস্টেম নিয়ে। তা বাস্তুতন্ত্রের পুষ্টিটা কি? এই যে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করলো, এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে প্রাণী, এই প্রাণীকে খাচ্ছে আর একটা প্রাণী, অর্থাৎ একটা খাদ্য শৃঙ্খল দেখিয়েছি, শিকারজীবী খাদ্য শৃঙ্খল। এখানে আবার দেখো প্রাণীটার মৃত্যু এই পর্যন্ত খাদ্য শৃঙ্খল। প্রাণীটা যখন মারা যাবে তখন এই বিয়োজক, অর্থাৎ অ্যাগারিকাস, ছত্রাক, একে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে। এই যে মাটির সাথে মিশিয়ে দিল, তখন এই দেহ থেকে জৈব উপাদানগুলো মাটির সাথে মিশবে না। যখন মাটিতে মিশে যায়, সেই মাটি থেকে জৈব উপাদানগুলো আবার উদ্ভিদ শোষণ করবে না, আবার নতুনভাবে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করবে, ফুল ফল তৈরি করবে জৈব উপাদান শোষণ করে। তাহলে এই যে পুষ্টিটাই কিন্তু এখানে কিন্তু পুষ্টিটাই এই চক্রাকারে ঘুরছে, অর্থাৎ পুনরায় একই জায়গায় ফেরত আসছে। এর জন্য বলা হয় বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ চক্রাকার। পরিষ্কার? তাহলে পুষ্টিটা কীভাবে যাচ্ছে? কেউ যদি কাউকে খাদ্য হিসেবে গ্রহণ করে তখন পুষ্টিটা স্থানান্তরিত হয়, মৃত্যুর পর এই বিয়োজকগুলো সেগুলোকে বিশ্লিষ্ট করে আবার মাটিতে মিশিয়ে দিচ্ছে। মাটিতে মিশিয়ে দিলে মাটি থেকে পুনরায় সবুজ উদ্ভিদ গ্রহণ করছে, অর্থাৎ পুষ্টিটি চক্রাকারে আবর্তিত হয়। বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ। এখন দেখব বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। এটা কি? শক্তিটাও কোত্থেকে আসে? এই সানলাইট থেকে আসে। সৌরশক্তিটি রাসায়নিক শক্তিরূপে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়, ঠিক আছে? এটা যখন কোনো প্রাণী গ্রহণ করবে তাহলে সে উদ্ভিদ থেকে শক্তি স্থানান্তরিত হবে আস্তে আস্তে, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, ঠিক আছে? এই যে স্থানান্তরিত হলো, তোমাদের কি ধারণা পুরো শক্তি কি স্থানান্তরিত হতে পারে? না। সূর্যালোক যে শক্তি দেয় সেখান থেকে মাত্র 2% সালোক সংশ্লেষণে লাগে। সেই 2% সালোক সংশ্লেষণের শক্তি যখন কোনো প্রাণী বা প্রথম স্তরে খাদ্য গ্রহণ করে, সেখানেও তার পুরোটা শক্তি যায় না। এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার সময় 90% শক্তি বা বায়ুমণ্ডলে বা বিভিন্নভাবে চলে যায়, অন্য স্তরে যেতে পারে না। আবার পরবর্তী স্তরে আরও এভাবে শক্তি কমে যায়। এভাবে আস্তে আস্তে কিন্তু যত বেশি স্তরে যাবে শক্তি অনেক সময় শূন্যের কাছাকাছি হয়ে যায়। তাই শক্তিকে অটুট রাখার জন্য এই খাদ্য শৃঙ্খলগুলো কিন্তু বেশি লম্বা হওয়া বাঞ্ছনীয় না। দেখো, আমরা বলছিলাম শক্তি প্রবাহ। এই প্ল্যান্ট থেকে এই শক্তি পেল, এখান থেকে সে শক্তি পেল, তার মৃত্যুর পর এই যে শক্তিটা পুষ্টিটা চলে যাবে মাটিতে।
শক্তি কি মাটিতে চলে যেতে পারে? শক্তি গ্রহণ প্রক্রিয়া, যখন এখান থেকে শক্তি গ্রহণ কেন করছে? কারণ সে জীবিত আছে। শ্বসন প্রক্রিয়া, সে খাবার গ্রহণ করবে, সেখান থেকে শক্তি উৎপাদিত হবে শ্বসন প্রক্রিয়া এবং কিছু তাপ নির্গত হয়ে যাবে। তারপর সে যখন এই পাখি এই ইঁদুরকে গ্রহণ করবে খাদ্য হিসেবে, সেখানেও শ্বসন প্রক্রিয়ায় শক্তি নির্গত হবে। অর্থাৎ শ্বসন প্রক্রিয়া জীবিত জিনিসে হয়, মৃতদেহ কখনোই শ্বসন প্রক্রিয়া সাধিত করতে পারে না, তাহলে মৃতদেহ কোনো শক্তি উৎপাদন করতে পারবে না। তাই বলা হয় যে এনার্জি ফ্লো বা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিন্তু ওই পুষ্টি প্রবাহের মতো চক্রাকার না, ঠিক আছে? শক্তি প্রবাহ কিন্তু একমুখী, অর্থাৎ পুনরায় চলে আসে না। তাহলে এই গেল আমাদের শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহ। তাহলে এবার আমরা একটু দেখব শক্তি পিরামিড। এটা খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। পিরামিডটা কীরকম? ত্রিভুজাকৃতি না? ভূমিটা প্রশস্ত, আস্তে আস্তে ওপরের দিকে ভূমি ছোট হতে থাকে। আমরা খাদ্য পিরামিডে এরকম দেখেছিলাম। পিরামিডের সবচেয়ে নিচে কি থাকে? উৎপাদক। কেন উৎপাদককে সর্বনিম্নে দেওয়া হয়েছে? এখানে আর একটা কথা একটু বলে রাখি, এই যে খাদ্য উৎপাদক, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে, এদের আর একটা নাম আছে, ট্রপিক লেভেল বলা হয়। ট্রপিক লেভেল, সেই হিসেবে উৎপাদকগুলোকে বলা হয় প্রথম ট্রপিক লেভেল। দ্বিতীয় ট্রপিক লেভেলে থাকে প্রথম স্তরে খাদক বা তৃণভোজী। তৃতীয় ট্রপিক লেভেলে থাকে গৌণ খাদক, যা মাংসাশী, অর্থাৎ দ্বিতীয় স্তরে খাদক, ঠিক আছে? পিরামিডের সর্বনিম্নে উৎপাদকের স্তরে থাকে, অর্থাৎ সবুজ উদ্ভিদগুলো সর্বনিম্নে থাকে। কেন সর্বনিম্নে থাকে? কারণ সর্বনিম্নে শক্তি সবচেয়ে বেশি থাকে, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সৌরশক্তি এই উৎপাদকের সবচেয়ে বেশি থাকে। যত স্তরে যাবে শক্তি তত কমতে থাকবে। ওপরের ট্রপিক লেভেলের জীব নিচের ট্রপিক লেভেলের জীবদেহের চেয়ে শ্বসন এবং অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক তাপ হিসেবে হারিয়ে ফেলবে। ওপরেরগুলো তাপ হিসেবে হারিয়ে ফেলবে যত উপরে যাবে, অর্থাৎ যত খাদ্য শৃঙ্খল বড় হবে। এই জন্য উৎপাদক থাকে পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক অর্থাৎ সর্বোচ্চ খাদক থাকে পিরামিডের সবার ওপরে। তাহলে আমরা জানলাম যে যত স্তরে যাবে তত শক্তি হারাবে। তাহলে খাদ্য শিকল সীমিত রাখতে শক্তি পিরামিডের একটা প্রভাব আছে, কারণ শক্তি তো আমার লাগবে, প্রয়োজন হবে। তো শক্তি যাতে না ফুরিয়ে যায় সেই অনুযায়ী আমরা খাদ্য শিকলকে প্রাকৃতিকভাবেই সেটি বেশি বড় হবে না। শক্তির এই প্রবাহ সবসময় একমুখী, যেটা আমরা আগের স্লাইডে জেনেছি। এই শক্তি প্রবাহ কখনো বিপরীতমুখী করা যায় না। প্রতিটি ধাপে 90% শক্তি কমে যায়, অর্থাৎ এখান থেকে যখন এখানে খাদ্য হিসেবে গ্রহণ করবে, এখানে 10% শক্তি যাবে, 90% শক্তি ব্যবহার যোগ্যতাই হারাবে। শক্তির এই ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলের আকারকে 4 বা 5টি ধাপের মধ্যেই সীমাবদ্ধ রাখে। স্বাভাবিক, কারণ এর থেকে বেশি ধাপ হলে তো সর্বোচ্চ খাদ্যকে কিন্তু শক্তি আর অবশিষ্ট থাকে না। খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রপিক লেভেলে শক্তির পরিমাণ কিন্তু ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে এমন হতে পারে শক্তি অবশিষ্ট আর থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা জানলাম এনার্জি পিরামিড। তাহলে আজকে আমরা বাস্তুতন্ত্রের অনেক কিছু জানলাম। বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান কী, একটি আদর্শ বাস্তুতন্ত্র অর্থাৎ পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা জানলাম, আর খাদ্য শৃঙ্খল, বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল, শিকারজীবী, পরজীবী, মৃতজীবী, তারপর খাদ্য জাল, তারপর জানলাম পুষ্টি প্রবাহ ও শক্তি প্রবাহ। পুষ্টি প্রবাহ ছিল চক্রাকার, অর্থাৎ সবুজ উদ্ভিদ আবার পুষ্টি গ্রহণ করতে পারে উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পরে, কিন্তু শক্তি প্রবাহ যেই মৃত্যু হয়ে যায় শক্তি গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ শক্তি পুনরায় আর চক্রাকারে ঘুরতে পারে না। এই জন্য বলা হয় শক্তি প্রবাহ একমুখী। আর একটা জিনিস জানলাম যে এনার্জি পিরামিড বা শক্তি পিরামিড, বলা হয় যে শক্তি যত ওপরের স্তরে যাবে খাদ্য শৃঙ্খলের তত বেশি শক্তি কমতে থাকবে, কারণ এক স্তর থেকে আরেক স্তরে যখন খাদ্য হিসেবে কেউ গ্রহণ করে তখন 90% শক্তি হারিয়ে যায়, 10% শুধু সঞ্চিত করে। এভাবে যেতে যেতে একসময় শক্তি অবশিষ্টই থাকে না। তাই খাদ্য শৃঙ্খল 4 থেকে 5টি স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর এই প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রপিক লেভেল। এই হচ্ছে আজকে আমাদের পাঠ। আমি তোমাদের হোমওয়ার্ক দিতে চাচ্ছি না, তোমরা এটা বাসায় পড়বে। আমি যেভাবে বুঝিয়েছি আশা করি তোমরা কোনো এইটুকু পড়লে পাঠ্যপুস্তকের
ঠিক যেভাবে আছে পরপর লেভেলগুলো টপিকসগুলো সেভাবেই আমি স্লাইড সাজিয়েছি। তোমরা একটু রিডিং পড়লেই বুঝতে পারবে আশা করি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলে তো আছেই, ফেসবুক পেজে তোমরা কমেন্ট করতে পারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ভালো থাকো।